হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় ফসল উৎপাদন ও ব্যবস্থাপনা অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আলোচনার শুরু করার আগে আমরা কিছু একটা জিনিস জেনে নেব। এই জিনিসটা হলো যে খ্রিস্টপূর্ব 10,000 অব্দ মানুষ যাযাবর মতো খাবারের সন্ধান, আশ্রয়ের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত। তারপর মানুষ আস্তে ধীরে কাঁচা ফলমূল, কাঁচা মাংস, তারপর আস্তে ধীরে পোড়া মাংস খাওয়া শুরু করলো। তারপর আস্তে ধীরে জমি চাষ করে ধান, গম ইত্যাদি চাষ করা শুরু করলো। এভাবে হলো ফসল উৎপাদন শুরু। ঠিক আছে, এই অধ্যায়টি প্রথম দিকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় শুনতে চাই। সেগুলোর কথা হলো খারিফ শস্য। খারিফ শস্য কি? খারিফ শস্য বর্ষাকালে যে সকল ফসল উৎপাদন করা হয় তাকে বলা হয় খারিফ শস্য। যেমন ধান, ভুট্টা, সয়াবিন ইত্যাদি। ঠিক আছে, যে খারিফ শস্য কি? বর্ষাকালে যে সকল শস্য বা ফসল উৎপাদন করা হয় তাকে খারিফ শস্য বলে। যেমন ধান, ভুট্টা, সয়াবিন ইত্যাদি। ঠিক আছে, এই যে বর্ষাকাল, এই বর্ষাকালটা আমাদের ভারতবর্ষে শুরু হয় জুন মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি। ঠিক আছে, কারণ খারিফ শস্যের পরে আসবো আমরা রবি শস্য। রবি শস্য কি? রবি শস্য ঠিক তার বুঝি, বর্ষাকাল, এখানে আসবে শীতকাল। মানে শীতকালে যে সকল শস্য বা ফসল উৎপাদন করা হয় তাকে বলা হয় রবি শস্য। যেমন গম, ছোলা, বিভিন্ন ধরনের সবজি। ঠিক আছে, রবি শস্য কি? রবি শস্য হলো যে শীতকালে যে সকল ফসল বা শস্য উৎপাদন করা হয় তাকে রবি শস্য বলে। যেমন গম, ছোলা, বিভিন্ন ধরনের সবজি। ঠিক আছে, এই যে এখানে আজকে আমরা কি বললাম? এখন আমরা বললাম যে খারিফ শস্য এবং রবি শস্য। এই যে এতটুকুর মধ্যে এটা কাকে বলে উদাহরণ, এই রবি শস্য কাকে বলে উদাহরণ, এগুলো আসতে পারে। তারপর এখান থেকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং কোশ্চেন আসতে পারে যে ধান। এই যে ধান কেন বর্ষাকালে উৎপাদন হয়? ধান কেন বর্ষাকালে উৎপাদন হয়? তাহলে কেন ধান বর্ষাকালে উৎপাদন হয়? ধান বর্ষাকালে উৎপাদন করা হয় কারণ ধান উৎপাদনের জন্য কিসের প্রয়োজন? ধান উৎপাদনের জন্য প্রচুর পরিমাণ জলের প্রয়োজন, যা বর্ষাকালে থাকে। সেই জন্য ধান বর্ষাকালে উৎপাদন করা হয়। ঠিক আছে, বাস এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে বলা যেতে পারে, ধান কেন শীতকালে উৎপাদন করা হয় না? কেন শীতকালে উৎপাদন করা হয় না? কারণ শীতকালে জলের পরিমাণ কম থাকে, তাই ধান শীতকালে উৎপাদন করা হয়। ঠিক আছে, তারপর আমরা আসবো এই যে শস্য বললাম আমরা, খারিফ শস্য, রবি শস্য, এই শস্য যে উৎপাদন
তার মূল পদ্ধতিগুলি কি কি তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। 3 নম্বর আসবে শস্য উৎপাদনের মূল পদ্ধতি। শস্য উৎপাদনের মূল পদ্ধতির মধ্যে 7টা পদ্ধতি হয়। সেটা হলো প্রথম জমি প্রস্তুতি, তারপর আসে বীজ বপন, তারপর আসে জমিতে সার প্রয়োগ, তারপর হলো জমি প্রস্তুতি, বীজ বপন, তারপর জমিতে সার প্রয়োগ, তারপর আসবে জল সেচ। ঠিক আছে, 4 নম্বর হলো। এবার 5 নম্বর আসবে কি জমি প্রস্তুতি, বীজ বপন, জমিতে সার প্রয়োগ, জল সেচ, তারপর আসবে আগাছা দমন। ঠিক আছে, তারপর নম্বর 6 আসবে জমি প্রস্তুতি, বীজ বপন, জমিতে সার প্রয়োগ, জল সেচ, আগাছা দমন, তারপর আসবে ফসল তোলা, তারপর আসবে গুদামজাতকরণ। ঠিক আছে, এ হলো শস্য উৎপাদনের মূল পদ্ধতি। ঠিক আছে, একের পর একটা করে আলোচনা করবো আজকে। দেখো, প্রথমে আমরা আলোচনা করছি জমি প্রস্তুতি নিয়ে। যে কোনো ফসল উৎপাদনের জন্য প্রথম প্রয়োজন জমি প্রস্তুতি। ঠিক আছে, জমিটা জমাট বেঁধে রইলো তাহলে তো হবে না, সেটা কি করতে জমিটা প্রস্তুত করতে হবে। সেটা দেখো, প্রথমত জমি প্রস্তুত করতে কিছু নাম সবাই আমরা শুনেছি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরে কেঁচু। কৃষকের প্রকৃত বন্ধু কাকে বলা হয়? কৃষকের প্রকৃত বন্ধু বলা হয় কেঁচুকে। এটা আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু প্রশ্ন হলো কেন কেঁচুকে কৃষকের প্রকৃত বন্ধু বলা হয়? সেটা হলো কেঁচু মাটিকে উলটপালট করে ঝরঝর করে তোলে এবং তার মধ্যে মাটির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করে। সেই জন্যে কেঁচুকে কি বলা হয়? কৃষকের প্রকৃত বন্ধু। মাটি প্রস্তুতির মধ্যে কেঁচুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আসে আমরা যে জমি উৎপাদনের পদ্ধতিতে কিসের সাহায্যে জমি নাঙ্গল আছে। ঠিক আছে, তারপর এখন আধুনিক লাঙ্গল। এখন তো লাঙ্গল কমই দেখা যায়, এখন যখন আধুনিক সেটার মধ্যে কি আসছে ট্রাক্টর। ঠিক আছে, যেটাকে আমরা অনেকে বলা হয় পাওয়ার টিলার। ঠিক আছে, সেটা দিয়ে জমি প্রস্তুত করা হয়। ঠিক আছে, তারপর দেখো এই গেল আমাদের এখানে জমি প্রস্তুতি। ঠিক আছে, জমি প্রস্তুতির পরে আসবে বীজ বপন। জমি প্রস্তুতি হয়ে গেল, এবার কি করতে হবে? ফসলের জন্য বীজ বপন করতে হবে। বীজ বপন করার আগে প্রথমত আমার কি করতে হবে? বীজের গুণমান জানতে লাগবে। বীজটা কি ভালো নাকি খারাপ সেটা জানা খুবই প্রয়োজন। ঠিক আছে, তারপর আসবে বীজ বপন, এই হয়ে গেল। তারপর আসবে জমিতে সার প্রয়োগ। দেখো, প্রথমে আমরা কি হলো জমি প্রস্তুতি, কিভাবে জমি প্রস্তুত করা আমরা জেনে নিলাম। তারপর জমি প্রস্তুত হয়ে গেলে আমরা কি করবো? জমিতে মধ্যে বীজ বপন, বীজের গুণাবলী মানে
নির্ণয় করে বীজটা বপন করতে হবে, সেটা জেনে জমিতে বীজ বপন করা হবে। তারপর বীজ বপন করা শেষ, তারপর কি করতে হবে? তারপর জমিতে সার প্রয়োগ করতে হবে। কেন সার প্রয়োগ করতে হবে? সার প্রয়োগ করতে হবে জমির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করার জন্য। যেমন আমরা মানুষ আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন, জলের প্রয়োজন, ঠিক তেমনি জমিতেও সারের প্রয়োজন করা হয়। কেন? উর্বরতা শক্তির জন্য। ঠিক আছে? তো জমিতে যে সার প্রয়োগ করবে সেটা দুই ধরনের সার, একটা হলো জৈব সার আর একটা হলো রাসায়নিক সার। ঠিক আছে? জৈব সার, রাসায়নিক সার। জৈব সার কি বা রাসায়নিক সার কি? ঠিক আছে? জৈব সার হলো যেগুলা জৈবিক পদ্ধতিতে প্রস্তুত করা হয়, যেমন উদ্ভিদ, উপাজে, প্রাণী, জীবদেহকে জীবাণুর সাহায্যে বা অনুবীক্ষণ জীবাণুর সাহায্যে জৈব সার প্রস্তুত করা হয়। জৈব সার প্রস্তুত করা হয়। তারপর আছে রাসায়নিক সার। কি? রাসায়নিক সার হলো যেমন আমরা জমিতে প্রস্তুত করা যায়, রাসায়নিক পদ্ধতিতে প্রস্তুত করা হয়। যেমন আমরা খুব বিখ্যাত সার ইউরিয়া, এনপিকে। এনপিকে কি? নাইট্রোজেন, ফসফরাস, পটাশ। ঠিক আছে? এই সারগুলো ইউজ করে। তারপর এবার আমাদের জমিতে প্রস্তুত করে বীজ বপন করে ফেললাম, বীজ বপন করে আমরা সার প্রয়োগ করে ফেললাম। এবার আমরা যেমন মানুষ বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন, সাথে কিছু জলের প্রয়োজন। এবার কি করবো? জমিতে কি করতে হবে? জল সেচ দিতে হবে। ঠিক আছে? জলের প্রয়োজন। এবার জল সেচ, এবার যে শস্য উৎপাদন জমি প্রস্তুত করে, বীজ বপন করে, সার প্রয়োগ করে, জল সেচ দেওয়া হলো, জলে গাছ বড় হলো। এবার গাছের যে চারপাশে যে অনবিপ্রেত গাছগুলো আছে, যেটা প্রয়োজন না, সেগুলোকে বলা হয় আগাছা। সেগুলোকে কি বলা হয়? এই আগাছা। এই আগাছাগুলোকে দমন করতে হলে দুইভাবে দমন করা যায়। একটা হলো রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতির মধ্যে আসে কীটনাশক ব্যবহার করে আগাছাগুলিকে দমন করা বা ধ্বংস করা, বা একটা আছে আমাদের যে মানুষ দ্বারা, আমরা মানুষরা জমিতে বসে হাত দিয়ে আগাছাগুলো পরিষ্কার করে দেয়। ঠিক আছে? তারপর এবার ফসল হলো, আগাছা দমন করলে ফসল তৈরি করা হয়, কিন্তু ফসলটাকে জমি থেকে তুলতে হবে, সেটা বিভিন্ন ধরনের তোলা যায়। ঠিক আছে? এখন আধুনিক দিনে আধুনিক যন্ত্রপাতি আছে, যেগুলো আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ক্লাসে। ঠিক আছে? তারপর দিয়ে দেবো আমরা গুদাম যাত্রা। গুদাম যাত্রা ফসল তোলা হলো। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো কি, যে শস্যটাকে সংরক্ষণ করা। কিভাবে সংরক্ষণ করবে? সংরক্ষণ করতে হবে গুদামজাতকরণ করবে। যেমন সংরক্ষণ করার আগে যে জায়গাতে সংরক্ষণ করা হবে শস্যটাকে, সেই জায়গার মধ্যে নিম পাতা শুকিয়ে কীটনাশক হিসেবে ব্যবহার করা হবে, যাতে পোকামাকড় না আসতে পারে। ঠিক আছে? এই যে শস্য উৎপাদনের মূল পদ্ধতির মধ্যে জৈব প্রস্তুতি, বীজ বপন, জমিতে সার প্রয়োগ, জল সেচন, আগাছা দমন, ফসল তোলা, গুদাম যেগুলো আলোচনা হলো। এখন এইগুলোর মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আরো রয়ে গেছে। আমরা জাস্ট একটু এগুলোর উপর একটু সামান্য একটু আলোচনা করতে, অনেক প্রশ্নগুলো আছে যেগুলো আমরা আমাদের পরবর্তী ক্লাসটা হলো ফসল উৎপাদন ব্যবস্থার পার্ট 1। পরবর্তী ক্লাস আলোচনা করব, সেটা হবে পার্ট 2 তে আমরা আলোচনা করব। ঠিক আছে? থ্যাংক ইউ।